ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদের কতগুলি বিষয় নিয়ে। মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদের উপর আমি একাধিক ভিডিও দিয়েছি। আজকের ভিডিওতে আমি মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদের মূল কতগুলি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর প্রথম যে বিষয় আর কি, প্রথম পয়েন্ট, সেটা হলো মানুষের বৈষয়িক জীবন, মানুষের সমাজ ব্যবস্থাতে যে বৈষয়িক জীবন অর্থাৎ অর্থনৈতিক জীবন, এই জীবনের যে অবস্থান, সেই অবস্থান দ্বারা মানুষের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন এবং মানুষের মনের জগৎ, মনোগত জীবন প্রভাবিত হয়। আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে মানুষের মানসিক জগৎ, মানুষের মনের দিক, আপাত দৃষ্টিতে মনে করি মানুষের সামাজিক অবস্থান, সামাজিক জীবন, মানুষের রাজনৈতিক জীবন, এগুলি আত্মনির্ভরশীল, এগুলোর নিজস্বতা থাকলেও এগুলি কিন্তু নির্ভর করে অর্থনৈতিক জীবনের অবস্থানের উপর। এই বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মার্ক্স কিন্তু মানুষের অর্থনৈতিক জীবনযাপনের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। মানুষের অর্থনৈতিক জীবনে সচ্ছলতা থাকলে তার প্রভাব পড়বে রাজনৈতিক জীবনে। মানুষের জীবনের অর্থনৈতিক সচ্ছলতা থাকলে তার প্রভাব পড়বে তার সামাজিক জীবনে, তার মানসিক জীবনে বা মানসিক জগতে। তাহলে মার্ক্স ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে কথা বিশেষভাবে উল্লেখ করছেন যে চেতনা, মানুষের যে চেতনা, এই চেতনা সত্তাকে নির্ধারণ করে না। প্রতিটা মানুষের মধ্যেই ব্যক্তি সত্তা আছে, ব্যক্তিত্ব আছে। সেই ব্যক্তি সত্তার বিকাশের জন্য সব আগে প্রয়োজন অর্থনৈতিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক অধিকার। সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানুষ যদি অর্থনৈতিক সুযোগ সুবিধা পায়, তাহলে তার যে সত্তা, সেই সত্তার বিকাশ ঘটবে, তার সেই সত্তার স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকবে। তা নইলে কিন্তু তার ব্যক্তি সত্তার বিকাশও ঘটবে না, ব্যক্তি সত্তার আলাদা অর্থাৎ স্বতন্ত্র অবস্থানও থাকবে না। তাই মার্ক্স বলছেন চেতনা সত্তাকে নির্ধারণ করে না। তাহলে সত্তাকে নির্ধারণ করে বস্তুগত অবস্থান। বস্তুগত অবস্থান, বস্তুগত অবস্থান মানে কি? অর্থনৈতিক জীবন। মানুষ বেঁচে থাকার জন্যে আশা করে অন্ন, লজ্জা নিবারণের জন্য আশা করে বস্ত্র, মানুষ আশা করে বাসস্থান। এগুলি ফান্ডামেন্টাল নিডস। এই নিডসগুলো, এই ডিমান্ডগুলো যদি পূরণ হয়, তবেই তার যে মধ্যে যে সত্তা আছে, চেতনা আছে, তার বিকাশ ঘটবে এবং সেই চেতনার স্বতন্ত্র অস্তিত্ব সে বজায় রাখতে পারবে। সুতরাং মার্ক্স এখানে তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে এই কথা স্পষ্টভাবে উল্লেখ করছেন যে
বস্তুগত অবস্থান চেতনাকে, চিন্তা চেতনাকে নির্ধারণ করে। তাই তো মার্কস তার গুরু ভাববাদী দার্শনিক হেগেলের সঙ্গে একমত হতে পারেননি। হেগেলের কাছ থেকে দ্বান্দ্বিক পদ্ধতি, ডায়ালেকটিক্যাল মেথড, ডায়ালেকটিক্যাল প্রসেসকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু তিনি হেগেলের সঙ্গে একমত হতে পারেননি। হেগেল যেটা আগে বলেছেন যে মানুষের চেতনা, সত্তা নির্ধারণ করে মানুষের বস্তুগত অবস্থান, বৈষয়িক অবস্থান। মার্কস তার বিপরীত মেরুতে গিয়ে বিপরীত অবস্থান থেকে বলছেন যে না, বস্তুগত অবস্থান, আর্থিক জীবন নির্ধারণ করে চিন্তা চেতনাকে, মনোজগৎকে, সামাজিক অবস্থানকে, রাজনৈতিক অবস্থানকে। আমরা শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থাতে দেখতে পাই যারা অর্থনৈতিক দিক থেকে সম্পদশালী, ধনবান, যারা উৎপাদনের উপকরণের মালিক, তারাই তো রাজনীতির ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে, তারাই তো সামাজিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে আইডিওলজি, আইডিয়া, সেইটাই তো সমাজের উপরে চাপিয়ে দেয়। আর সাধারণ মানুষ তাদের সত্তাকে ভুলে গিয়ে, তাদের নিজস্বতাকে ভুলে গিয়ে, তাদের স্বতন্ত্র চিন্তা ভাবনাকে ভুলে গিয়ে সেটাই কি অনুসরণ করে। এটা আমরা সমাজ ব্যবস্থাতে দেখতে পাই। তাই মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে বলেছেন যে বস্তুগত অবস্থা সৃষ্টি করে চিন্তা চেতনা, আর এই চিন্তা চেতনার স্বতন্ত্র অবস্থান থাকে, স্বতন্ত্র প্রয়োজন বস্তুগত অবস্থাকে আগে। অর্থনৈতিক জীবন বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু চিন্তা চেতনা কি কম গুরুত্বপূর্ণ? আপেক্ষিক অর্থে কম গুরুত্বপূর্ণ, কিন্তু চিন্তা চেতনারও স্বতন্ত্র অবস্থান আছে। চিন্তা চেতনাকেও গুরুত্ব দিতে হবে। সুতরাং শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থাতে মানুষের অর্থনৈতিক জীবন প্রত্যেকেরই যাতে সচ্ছল হয়, অর্থনৈতিক জীবন সচ্ছল হলে প্রত্যেকটা মানুষের সত্তার, ব্যক্তি সত্তার বিকাশ ঘটবে, ট্যালেন্টের বিকাশ ঘটবে। এ কথা মার্কস তার দ্বান্দ্বিক ঐতিহাসিক বস্তুবাদে তুলে ধরেছেন। আর এই বস্তুগত অবস্থান কোনো সময়ে চিন্তা চেতনা, কোনো সময়ে চিন্তা চেতনার আলাদা অবস্থান আছে, কিন্তু কোনো সময়ে চিন্তা চেতনা মেটেরিয়ালস ফোর্সে পরিণত হতে পারে। মেটেরিয়ালস ফোর্স কি? বস্তুগত অবস্থাতে পরিণত হতে পারে। তাই যারা অমার্ক্সবাদী তারা বলছেন যে মার্কস মানুষের চিন্তা চেতনাকে অবহেলা করেছেন। মার্কস অবহেলা করেননি। মার্কস বলছেন যে প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা সত্তা আছে, কিন্তু সেই সত্তা নির্ভর করে মানুষের সমাজ, রাষ্ট্র, আর্থকাঠামোতে তার অবস্থানের উপর। আর্থকাঠামোতে তার অবস্থান যদি ঠিক থাকে, সুযোগ সুবিধা যদি ঠিক মতো পাই, তাহলে তার চিন্তা চেতনা, তার ব্যক্তি সত্তার বিকাশও ঘটবে। কিন্তু আগে এই অর্থনৈতিক অবস্থান, বস্তুগত অবস্থান, এইটা কিন্তু ঠিক করতে হবে। নাম্বার 2, মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে উল্লেখ করেছেন যে সমাজ ব্যবস্থাতে উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক, এই দুটি কাজ করে। সমাজ গতিশীল, সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার পশ্চাতে উৎপাদন শক্তি আছে, আর এই উৎপাদন শক্তি
বিকাশমান, ডেভেলপিং, পরিবর্তনশীল। উৎপাদন শক্তি পরিবর্তনশীল কোন দিকে? সামনের দিকে অগ্রগতি হয়। আর উৎপাদন সম্পর্ক সেটাও কিন্তু চেঞ্জেবল। উৎপাদন শক্তি কাকে বলে? উৎপাদন শক্তি হলো উৎপাদন করবার জন্য যেসব উপকরণ দরকার। জমি চাষ করতে গেলে আজকাল ট্রাক্টর দরকার, ট্রাক্টর পরিচালনার জন্য মানুষ দরকার, কীটনাশক, ঔষধ, জৈব সার, রাসায়নিক সার, যাই বলো, জল, সেচের ব্যবস্থা, এইগুলি হচ্ছে উৎপাদনের উপকরণ। আর এই উপকরণের সমষ্টি হচ্ছে উৎপাদন শক্তি। এই উপকরণগুলির উন্নতি মানে কি? উৎপাদন শক্তির উন্নতি। উৎপাদন শক্তি যত উন্নত হবে তত উৎপাদন বাড়বে। আর এই উৎপাদন শক্তির সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন সম্পর্কের পরিবর্তন হয়। উৎপাদন সম্পর্ক কাকে বলে? মার্কস বলেছেন যে উৎপাদন সম্পর্ক হলো উৎপাদন শক্তির মালিক বা উৎপাদনের উপকরণের মালিক, তার সঙ্গে উৎপাদনের সঙ্গে যুক্ত যারা সরাসরি উৎপাদন করে কিন্তু উৎপাদনের উপকরণের মালিক নয়, সেই শ্রেণীর, সেই মানুষের যে সম্পর্ক তাকেই বলে উৎপাদন সম্পর্ক। তাহলে প্রোডাকশন ফোর্স আর প্রোডাকশন রিলেশন। প্রোডাকশন ফোর্স বিকশিত, প্রোডাকশন রিলেশন চেঞ্জেবল। প্রোডাকশন ফোর্স এর বিকাশের সঙ্গে প্রোডাকশন রিলেশনের যে চেঞ্জ হয়, সেই চেঞ্জ সঙ্গতি রেখে চেঞ্জ হয়। এই সঙ্গতি যখন হারিয়ে যায় তখন সমাজের অনিবার্যভাবে পরিবর্তন আসে, পরিবর্তন ঘটে। তাই উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কের বিরোধ কিন্তু আসবেই। তার কারণ উৎপাদন শক্তির বিকাশের একটা সীমা আছে। উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে, অর্থাৎ উৎপাদন শক্তির মালিকের সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত শ্রমজীবী, মেহনতি, খেটে খাওয়া মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক চিরদিন সঙ্গতি রেখে চলতে পারে না। তার কারণ উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী সবসময়ই চাই অধিক মুনাফা অর্জন করতে, আর অধিক মুনাফা অর্জন করবার জন্যই শ্রমজীবী মানুষকে তারা শোষণ করে। আর এই শোষণের অর্থই তাদের অধিক মুনাফা বা সারপ্লাস ভ্যালু। সুতরাং সেই সারপ্লাস ভ্যালু তৈরি করে কারা? সারপ্লাস ভ্যালু, উদ্বৃত্ত মূল্য তৈরি করে শ্রমজীবী মানুষ। তৈরি করে যারা, তারা তার ফল পায় না, তার মূল্য পায় না, অথচ তারাই দ্রব্য উৎপাদন করে। এই অ্যাবনর্মাল প্রফিট মালিক শ্রেণী ভোগ করতে থাকে। সেই কারণে উৎপাদনের উপকরণের মালিক শ্রেণীর সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত খেটে খাওয়া মানুষের সংগ্রাম অনিবার্যভাবে দেখা দিবে। তাই সমাজ ব্যবস্থাতে সে যে পরিবর্তন একটা আসছিল, অ্যাডজাস্টমেন্ট করে উৎপাদন শক্তির মালিকের সঙ্গে উৎপাদন সম্পর্ক যেটা অ্যাডজাস্ট করে চলছিল, চলতে চলতে একটা সময় এসে আর অ্যাডজাস্টমেন্ট হবে না, অনিবার্যভাবে বিরোধ আসবে। আর বিরোধের চরম পরিণতি হচ্ছে রেভলিউশন বা বিপ্লব বা শ্রেণী সংগ্রাম। আর এক দিক থেকে সমাজ পরিবর্তনশীল হবে, আর এক দিক থেকে সমাজ ক্রমাগত পরিবর্তনশীল। কোন দিক থেকে? উৎপাদনের উপকরণগুলি সবসময় উন্নত থেকে উন্নত হতে থাকবে। তোমরা দেখো যে সমাজে যেসব জিনিস উৎপাদন করতে আগে যেগুলো উপকরণ ব্যবহার করা হতো, আজকে সেটা কি করা হয়? দিনের পর দিন উৎপাদনের উপকরণের চেঞ্জ আসছে, উন্নত হচ্ছে, আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে এবং সেটা উৎপাদনে প্রয়োগ করা হচ্ছে। উৎপাদন একদম জাইগ্যান্টিক ফিগারে হচ্ছে, দৈত্য আকারে বাড়ছে।
হিউজ পরিমাণ প্রোডাকশন আসছে, যার ফলে দেশে দেশে সরকার কি করছে, তাদের পণ্য বেচার জন্যে বিশ্ব বাজার দখল করবার চেষ্টা করছে, যারই ফলেতেও আমরা দেখতে পাচ্ছি বিশ্বায়ন প্রক্রিয়া। বিশ্বায়ন প্রক্রিয়া এটা উৎপাদন ব্যবস্থার বিকাশের একটা ফল। তাহলে উৎপাদন সবসময় কিন্তু পরিবর্তন হচ্ছে, উৎপাদন শক্তির বিকাশ সবসময় হচ্ছে। এই বিকাশ হতে হতে এবং ওই সমাজ আর ধরে রাখতে পারবে না সেই বিকাশটাকে। সন্তান মানুষ নারীরা প্রসব করে 9 মাস বা 10 মাস পরে গর্ভে, আর সে থাকে না। তাই উৎপাদন শক্তির বিকাশটা যখন ওই সন্তানের মতো মা সন্তান যে ভূমিষ্ঠ হয়, সেই সমাজ উৎপাদন শক্তির বিকাশকে আর ধরে রাখতে পারে না। আর ওই উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে উৎপাদন সম্পর্ক আর অ্যাডজাস্ট করতে পারে না। তখন ওই সমাজের মধ্যে তার অবস্থান আর থাকে না। তখন শিশু যেমন ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, তেমনি ওই সমাজের উৎপাদন শক্তি বিকাশ এতটাই হয়েছে এবং উৎপাদন সম্পর্ক আর উৎপাদন শক্তির মালিকের সঙ্গে আর অ্যাডজাস্ট হচ্ছে না। তখন একটা নতুন সমাজ তৈরি হয়। সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, তেমনি একটা সমাজ থেকে আর একটা সমাজ ভূমিষ্ঠ হয়। খুব বাস্তব ব্যাখ্যা, খুব সায়েন্টিফিক ব্যাখ্যা। এটা কোনো গল্প নয়, এটা যুক্তি, এটা বিজ্ঞান। তোমরা দেখো যে উৎপাদন শক্তি বিকাশ হচ্ছে, বিকাশ হতে 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 ওই সমাজ আর ধরে রাখতে পারছে না সেই বিকাশটাকে। উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে ওই সমাজের উৎপাদন যে সম্পর্ক কাকে বলে আমি বলেছি, ওই সম্পর্ক আর অ্যাডজাস্ট হচ্ছে। দেখো তখন সেই সন্তান প্রসব করে, যেমন মা 10 মাস 10 দিন যখন চোখ ফুটে ভূমিষ্ঠ হয়, তেমনি ওই সমাজ থেকে নতুন একটা সমাজ সৃষ্টি হয়। তাই মার্কস বলছেন যে উৎপাদন শক্তির বিকাশে সাহায্য করে। উৎপাদন শক্তির বিকাশে সাহায্য করে কে? সাহায্য করে উৎপাদন সম্পর্ক সাহায্য করে, কিন্তু একটা সময় এসে সাহায্য করে না। একটা সময় এসে বাধা সৃষ্টি করে উৎপাদন সম্পর্ক। তখন শ্রমিক শোষিত, উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত যারা শ্রমজীবী মানুষ, যারা কারখানায় কাজ করে, যারা শিল্পে কাজ করে, মডার্ন টেকনোলজির যুগেও ইঞ্জিনিয়ার শোষিত, বঞ্চিত, তারা 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 তখন একটা প্রতিরোধ গড়ে তুলে বাধা সৃষ্টি করে দুদিক থেকে। একদিকে শ্রমজীবী মানুষ তারা সমাজ পাল্টাতে চাইছে, আর একদিকে সমাজের উৎপাদন শক্তির বিকাশ এতটাই হচ্ছে যে সমাজ আর তাকে গর্ভে ধরে রাখতে পারছে না। সমাজ তখন আর তাকে ধরে রাখতে পারছে না, তখন সমাজের রূপান্তর ঘটছে, সমাজ পরিবর্তিত হচ্ছে। এই হচ্ছে মার্কসের ব্যাখ্যা। 3 নাম্বার এর ক্ষেত্রে মার্কস ঐতিহাসিক বস্তুবাদে বলেছেন যে সমাজে প্রোডাকশন ফোর্স এবং প্রোডাকশন রিলেশন, এই বিরোধ হচ্ছে সমাজের শ্রেণীগুলির মধ্যে বিরোধ সৃষ্টি করে। প্রোডাকশন ফোর্স, মার্কস শ্রেণী বিভক্ত সমাজে মার্কস বলেছেন যে সমাজে মুখ্য শ্রেণী থাকে, গৌণ শ্রেণী থাকে। মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন সমাজে মুখ্য শ্রেণী থাকে, গৌণ শ্রেণী থাকে। মুখ্য শ্রেণী কারা? উৎপাদনের উপকরণের মালিক আর উৎপাদনের উপকরণের মালিকানা থেকে শোষিত বঞ্চিত মানুষ, এই দুটি শ্রেণী হলো মুখ্য শ্রেণী। এছাড়া অনেক ছোট ছোট শ্রেণী থাকে, এগুলিকে মার্কস বলছেন গৌণ শ্রেণী। ওই যে সমাজ, পুঁজিবাদী সমাজে দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের প্রথম খণ্ডে বলেছেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ হলো 12টা খণ্ড আছে, 12টা খণ্ডের মধ্যে প্রথম খণ্ডেই বলেছেন
যে শ্রেণী বিরোধ সহজ হয়ে গেছে, দুটি শ্রেণীতে ভাগ হয়ে গেছে সমাজ। একদিকে শোষক আর একদিকে শোষিত, একদিকে অত্যাচারী আর একদিকে অত্যাচারিত, একদিকে 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 শাসক আর একদিকে শাসিত। সে সমাজ বা রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক হোক, সংসদীয় গণতন্ত্র হতে পারে, নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক হতে পারে, পার্লামেন্টারি ডেমোক্রেসি হতে পারে, প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট হতে পারে, ইউনিটারি গভর্নমেন্ট হতে পারে, ফেডারাল স্ট্রাকচার গভর্নমেন্ট হতে পারে। যাই হোক না কেন, যাই হোক না কেন, সমাজের শাসক আর শাসিত, শাসক উৎপাদনের উপকরণের মালিক যারা সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করে, সেই শ্রেণীর দালালি করে। এই কথাগুলো বললেও মার্ক্স কিন্তু শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে যে গৌণ শ্রেণীগুলো থাকে সেগুলিকে অস্বীকার করেননি। কিন্তু মুখ্য শ্রেণী হলো দুটো শ্রেণী। একটা শ্রেণী হলো উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী, আর অন্যদিকে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, শোষিত, বঞ্চিত, খেটে খাওয়া মানুষ, তারাই হলো আর একটা শ্রেণী। এই দুটো শ্রেণী হচ্ছে, এই দুটো শ্রেণীর মধ্যে সংগ্রাম অনিবার্য। শাসক শ্রেণী উৎপাদনের উপকরণের মালিক শ্রেণীর দালালি প্রতিনিধিত্ব যাই করুক না কেন, ডেমোক্রেসিকে যে নামেই অভিহিত করুক না কেন, শ্রুতিমধুর করে জনপ্রিয়তা অর্জনের জন্য করুক না কেন, একটা সময় এসে শ্রমজীবী মানুষ সংগঠিত হবেই, খেটে খাওয়া মানুষ সংগঠিত হবেই। তার কারণ হলো যে সমাজ ব্যবস্থাতে, বিদ্যমান সমাজ ব্যবস্থাতে শাসক শ্রেণী যতই চেষ্টা করুক না কেন যে প্রচলিত উৎপাদন সম্পর্ক, শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে বজায় রাখতে পারবে না। শাসক শ্রেণীর ছলচাতুরি, মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি, ধনীদের দালালি, সবটাই শোষিত বঞ্চিত মানুষ তারা কিন্তু বুঝে যাবে। বিদ্যমান উৎপাদন শক্তি আর আর বিদ্যমান প্রোডাকশন রিলেশন, এদের মধ্যে যতই অ্যাডজাস্টমেন্টের চেষ্টা হোক না কেন, অ্যাডজাস্টমেন্ট হয়। আজকে পুঁজিবাদী রাষ্ট্রগুলো শ্রেণী শোষণের হাতিয়ার হিসাবে কাজ করছে না। মার্ক্স তার জার্মান আইডিওলজি গ্রন্থে বলেছেন, কি বলেছেন, যে রাষ্ট্রের একটা স্বতন্ত্র ভূমিকা আছে। এ ব্যাপারে নয়া মার্ক্সবাদী, আধুনিক মার্ক্সবাদী পোলানাজ্জাস, গ্রামসি, ইনারা বলেছেন যে রাষ্ট্রের একটা স্বতন্ত্র ভূমিকা আছে। স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার, যেটা লেনিন সেই প্রেক্ষাপটে বলেছিলেন, সাম্রাজ্যবাদীদের যুগে বলেছিলেন স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। মার্ক্সও বলেছে রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র। তার কারণ রাষ্ট্র সৃষ্টি হয়েছে শ্রেণী শোষণের হাতিয়ার হিসাবে। মালিক শ্রেণী দাসদের উপর অত্যাচার নিপীড়ন করবার জন্য রাষ্ট্র জেলখানা, গোয়েন্দা, পুলিশ, মিলিটারি বাহিনীকে তৈরি করেছে। এই স্টেট মেশিনারি দিয়ে তাও দমিয়ে রাখতে পারেনি। আর এই স্টেট মেশিনারিকে ব্যবহার করেছে সামন্ত যুগের সামন্ত শক্তি, রাজশক্তি, যৌথভাবে শোষিত বঞ্চিত ভূমিদাসদের দমিয়ে রাখবার। কিন্তু সেই ভূমিদাসরা উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে রেভলিউশন, শ্রেণী সংগ্রামের মাধ্যমে নতুন একটা সমাজ সৃষ্টি করেছে, পুঁজিবাদী সমাজ। তাই মার্ক্স এই কথা বলছেন যে এই পুঁজিবাদী সমাজও কিন্তু টিকবে না। এই শ্রেণীবিরোধ অনিবার্য, শোষিত বঞ্চিত শ্রেণীবিরোধ, নতুন পথ, নতুন সমাজ তৈরি হবে। সমাজ ডাইনামিক। এ পরিবর্তন সমাজের বাইরে থেকে হবে না। এ পরিবর্তন সমাজের মধ্যে বিদ্যমান যে শ্রেণী রিলেশন, বিদ্যমান যে প্রোডাকশন রিলেশন রয়েছে, সেই রিলেশন কিন্তু প্রোডাকশন ফোর্সের সঙ্গে সঙ্গতি থাকবে না। প্রোডাকশন ফোর্সের মালিক, প্রোডাকশন ফোর্সের
ফোর্সকে যারা ব্যবহার করছে, আজকে রাষ্ট্রশক্তিকে যারা ব্যবহার করছে, যতই রূপ চেঞ্জ করুক না কেন গিরগিটির মতো, যতই আজকে উদারনীতিবাদী রাষ্ট্র কাঠামো বারবার চেঞ্জ করছে, কেন চেঞ্জ করছে? পুলিশি রাষ্ট্র ছিল 1930-এর দশকের আগে, পৃথিবীতে উদারনৈতিক গণতন্ত্র ছিল, পুলিশি রাষ্ট্রের পুলিশি রাষ্ট্র এর কথা তারা ঘোষণা করেছিল এবং চালিয়েছিল। স্টেটের কাজ হলো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। পুঁজিবাদ যখন সংকটে পড়ল, শ্রমিক ছাঁটাই, দেশে দেশে শ্রমিক বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে, গণতন্ত্র বিপর্যয়ের মুখে, ক্যাপিটালিজম বিপর্যয়ের মুখে, তখন নতুন একটা রাষ্ট্রের আদর্শ গ্রহণ করল ক্যাপিটালিস্টরা, সেটা হলো ওয়েলফেয়ার স্টেট, নিউ ইকোনমি পলিসি, মিক্সড ইকোনমি পলিসি। কিন্তু সেটা 40 বছর ধরে চলার পরে সেটাও সংকটে পড়ল। এখন চালু হয়েছে মিনিমাল স্টেটের ধারণা। মিনিমাল স্টেটের ধারণার সঙ্গে নয়া উদারীকরণ, নিও লিবারালাইজেশন, আর নিও লিবারালাইজেশনের সঙ্গে এলপিজি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, নতুন দেখো বাস্তব রূপ পাল্টাচ্ছে। আর রাষ্ট্রকে তুলে ধরা হচ্ছে যে একটা ভালো প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান। ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্র। রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। রাষ্ট্র হসপিটাল তৈরি করবে, রাষ্ট্র শিক্ষা পরিষেবামূলক কাজ করবে, সব কিছু ব্যাপারে এভরিথিং রাষ্ট্রের দায়িত্ব। সেটা যখন ফেলিওর হলো, পুঁজিবাদ সংকটে পড়বেই, তার আভ্যন্তরীণ দিক থেকে পড়বে এবং বাহ্যিক দিক থেকে পড়বে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সমাজের বিরোধ অনিবার্য। সমাজ কিন্তু নতুন পথে যাবে। সমাজ স্বাতন্ত্র রাষ্ট্রের যে অস্তিত্ব, একথা মার্ক্স স্বীকার করেছেন। কিন্তু শ্রেণীভিত্তিক সমাজে রাষ্ট্রের চরিত্র হলো শোষণ করবেই। উৎপাদনের উপকরণের মালিক শ্রেণীর শোষণ করবে। শোষণের স্বরূপের চেঞ্জ হচ্ছে, স্বরূপের চেঞ্জ হচ্ছে। দাস সমাজে দাস মালিকরা শোষণ করেছে, সামন্ত সমাজে সামন্ত প্রভু জমিদাররা শোষণ করেছে। তার জায়গা দখল করেছে ক্যাপিটালিস্টরা। ক্যাপিটালিস্টরা শোষণ চালাচ্ছে বহুদিন ধরে। তারা গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, তাদের বৈধতা তুলে ধরবার চেষ্টা করছে, বিভিন্ন ডেমোক্রেসিকে বিভিন্ন দাম দিচ্ছে, বিভিন্ন সিস্টেমের কথা বলছে, কিন্তু তাদের একটাই চরিত্র, শোষণ করা, শোষণ করা, লোক ঠকানো। এই 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 এইটা এইটা বিরোধ কিন্তু এখানে থাকবেই। নতুন পথ খুলে দেবে শোষক শোষিত এই বিরোধ। এই বিরোধের জায়গা যতদিন থাকবে, এই বিরোধের মধ্য দিয়ে সমাজ পরিবর্তিত হবে, সমাজ দাঁড়িয়ে থাকবে না। এই কথা মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদে তুলে ধরেছেন। 4 নম্বর ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে মার্ক্স বলছেন, বিদ্যমান সমাজে শ্রেণীবিরোধ অনিবার্য। শ্রেণীবিরোধ অনিবার্য। এটা এই অনিবার্যের চরম পর্যায় হচ্ছে রেভলিউশন। রেভলিউশন অনিবার্য হবেই, এ কথা মার্ক্স বলেছেন। আমি এর আগেই বললাম যে সমাজ ব্যবস্থার উৎপাদন শক্তির বিকাশ ঘটবে, উৎপাদন সম্পর্ক পরিবর্তন হবে, কিন্তু শিশু যেমন ভূমিষ্ঠ হবেই মায়ের পেট থেকে, তেমনি সমাজ ব্যবস্থাতে নতুন একটা সমাজ সৃষ্টি হবেই। তার কারণ ওই শিশুর মায়ের পেটে যেমন চোখ ফুটে ভূমিষ্ঠ হয়, তেমনি সমাজের উৎপাদনের উপকরণগুলির এতটাই বিকাশ ঘটবে, এখানে উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কের রিলেশনের যে সঙ্গতি, অ্যাডজাস্টমেন্ট, সেটা আর থাকবে না। তখন হবে শ্রেণী সংগ্রাম অনিবার্য, শ্রেণী বিপ্লব অনিবার্য। একথা ঐতিহাসিকভাবে মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদে তুলে ধরেছেন। কি বলেছেন যে অতীতের সমাজের দিকে আমরা তাকালে দেখব যে যারা শোষিত বঞ্চিত মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের লড়াই, তাদের
জীবনের সংগ্রামী যে জীবন, সেই জীবনের ফলে যে লড়াই করেছে, তারা লড়াই করতে বাধ্য হয়েছে এবং এই লড়াইয়ে তারাই জিতেছে। অত্যাচারী শাসক, অত্যাচারী মানুষ তারা কিন্তু পরাজিত হয়েছে। এটা ইতিহাস, এটা কিন্তু গল্প নয়, এটা কোনো কল্পনা নয়। তাই যখনই আজকের দিনে যারা অত্যাচারী, আজকের দিনে যারা গণতন্ত্রের নামে, আজকের যারা মানবাধিকার রক্ষার নামে, আজকের যারা নারী স্বাধীনতার নাম করে নারীদের অসম্মান করছে, অত্যাচার করছে, নিপীড়ন করছে, মার্কস বলছেন যে এই নারী পুরুষের মধ্যে লিঙ্গগত ভিত্তিতে কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয়, কোনো ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয়। তাই বিদ্যমান সমাজে শ্রেণী বিরোধ হবেই, সমাজ বিপ্লব হবেই। এই বিপ্লবের মূলে দুটো বিষয় কাজ করে, দুটো শর্ত কাজ করে, দুটো কন্ডিশন। এক হচ্ছে বিষয়গত অবস্থা। বিপ্লব হতে গেলে অনাচার, অবিচার, শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, নিপীড়ন থাকবেই। কিছু মানুষ অত্যাচারী, কিছু মানুষ শোষক, কিছু মানুষ সুবিধাভোগী, কিছু মানুষ রাষ্ট্র পাওয়ারকে ব্যবহার করে, পুলিশ, মিলিটারি, গোয়েন্দা, এগুলো মুষ্টিমেয় শ্রেণী স্বার্থে ব্যবহার হয়। কিন্তু কিন্তু তা সত্ত্বেও তারা মানুষের উপরে অত্যাচার করে, মানুষকে শোষণ করে, বঞ্চিত করে। যতই গভর্নমেন্ট পলিসি, পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে, পাবলিক পলিসি, নিউ অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালিস্ট ম্যানেজমেন্ট, বহু ধরনের নাম বারবার পাল্টানো হয়। এখন এই যে নয়া জনপ্রশাসন, সংবেদনশীল, দায়িত্বশীল, জনগণের অংশীদারত্ব বাড়াইতে হবে। সাবেকি আমলাতন্ত্র আজকে আর নেই, সব কথা বলা হলেও কিন্তু স্টেটকে একটা এক্সপ্লয়টেশনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে অনাচারগুলো চলছে, সে অনাচারের মধ্যে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করে। থিসিস শক্তি যতই চেষ্টা করুক, বৈধতা দেওয়ার চেষ্টা করুক না কেন, একটা সময়ে কিন্তু এই অত্যাচার, অবিচার কিন্তু মেনে নেবে না। তাহলে বিষয়গত অবস্থা কোনটা? শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, সুবিচারের অভাব, জাস্টিসের অভাব ইত্যাদি হচ্ছে বিষয়গত অবস্থা। দুই হচ্ছে বিষয়ীগত অবস্থা। বিষয়ীগত অবস্থা কি? বিষয়ীগত অবস্থা হলো যে চেতনা, এই যে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অত্যাচারিত মানুষ, তারা অত্যাচার সহ্য করছে, ভাগ্যের দোহাই দেবে। ধর্মকে ব্যবহার করে শাসক শ্রেণী, ধর্মকে ঢাল হিসাবে নিজেদের শ্রেণী স্বার্থকে কায়েম রাখার জন্যে ধর্মকে ব্যবহার করে বিভিন্ন সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি করে, বিভিন্ন জাতপাতের মানসিকতা সৃষ্টি করে সমাজের সাধারণ দরিদ্র মানুষের মধ্যে একটা বিচ্ছিন্ন ভাব তৈরি করে, মানুষে রিলেশনকে নষ্ট করে দেয়। মানুষের মধ্যে যে সৃষ্টিশীল ক্ষমতা, সেই ক্ষমতাকে, সত্তাটাকে নষ্ট করা যায়। মার্ক্সের বিচ্ছিন্নতার তত্ত্ব আমি আলোচনা করেছি। সুতরাং এই 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 জায়গাগুলোর থেকে ওভারকাম করবে শোষিত, বঞ্চিত মানুষ। তাদের মধ্যে কনসাসনেস আসবে। কনসাসনেস শুধু না খেয়ে থাকলেই হবে না, শুধু অত্যাচার হলে হবে না, ভাগ্যের দোহাই দিলে হবে না। এই মানুষ একদিন গর্জে উঠবে, তাদের মধ্যে চেতনা আসবে। এটাই হলো বিষয়ীগত অবস্থা। বিপ্লব করবার জন্য শুধু বিপ্লবী পরিস্থিতি নয়, পরিস্থিতি থাকলে মানুষ কিন্তু ডুকরে ডুকরে কাঁদবে, মানুষ কিন্তু লাঞ্ছিত হবে, পদদলিত হবে, কিন্তু প্রতিবাদ করতে শিখবে না। আর বিষয়ীগত,
এটা হলো চেতনা, কনসাসনেস, পলিটিক্যাল কনসাসনেস, সোশ্যাল স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া আসবে। চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমস্ত মানুষ তারা জাত পাত ধর্ম সব কিছু ভুলে গিয়ে দেশে দেশের মানুষের মধ্যে হানাহানি, এত বিচ্ছিন্ন একটা সাম্রাজ্যবাদী মনোভাব, সন্ত্রাসবাদী মনোভাব সব কিছু ধুয়ে মুছে গিয়ে এই চেতনা যখন আসবে, তখন কে কোন ধর্মের মানুষ, কে কোন দেশের মানুষ, এই ভাবনাটা মুছে যাবে, যার ফলে এই চেতনাই উদ্বুদ্ধ হয়ে বিপ্লবের ডাক দেবে। তাহলে বিপ্লব করবার জন্য লেনিন তার স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থে বলেছেন যে যে বিপ্লবের জন্য, শ্রেণী সংগ্রামের জন্য দুটো বিষয়কে গুরুত্ব দিতে হবে। মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদে উল্লেখ করেছেন দুটো বিষয়, লেনিন সেটাকে হাইলাইট করেছেন। একটা হলো বিপ্লবী পরিস্থিতি, অনাচার, অবিচার, শোষণ, বঞ্চনা, ইনজাস্টিস যদি না থাকে তাহলে মানুষের লড়াই করার কি দরকার ভাই? মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো পেলে, লাইফ সিকিউরিটি পেলে, আরে সংবিধানে লেখা আছে লাইফ সিকিউরিটি, সংবিধানে লেখা তাহলেই মানুষ পেয়ে যাবে। কোথায় পাচ্ছে? কোন দেশে পাচ্ছে? ভারতের সংবিধানে 21 ধারা আছে, 21 ধারায় জীবনের অধিকার আছে, কিন্তু জীবনের অধিকার তো কেড়ে নেওয়া হচ্ছে। যে অন্যায়ের প্রতিবাদ করছে তার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পুলিশ পক্ষে, পুলিশ কার পক্ষে? প্রশাসন কার পক্ষে? প্রশাসন হচ্ছে অন্যায় অবিচারের পক্ষে। বিচার ব্যবস্থা শাসক শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু একটা একটা আনইজি কন্ডিশন, একটা কি বলবো, আর্থিক ক্ষেত্রে সুবিধাবাদীদের আধিপত্য, আর্থিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে আধিপত্য, যাদের অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য আছে তারাই রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে, রাজনীতিকে একটা বিজনেস হিসাবে ব্যবহার করে। তা আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি। মার্কস তার এই তত্ত্বে বলে যে সিচুয়েশন, অরাজকতা, অবিচার, এই সমস্ত মানুষের জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে অবস্থা, এই এটা হলো বিপ্লবী সিচুয়েশন, এটা হচ্ছে বিপ্লবী পরিস্থিতি। বিপ্লব করবার জন্য বিপ্লবী পরিস্থিতি দরকার, আর তার সঙ্গে চেতনা থাকা দরকার। এই চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা পার্টি গঠন করবে, এই চেতনা। তাই লেনিন হোয়াট ইজ টু বি ডান এই গ্রন্থে বলেছেন, হোয়াট ইজ টু বি ডান, কি করতে হবে? বিপ্লব করতে হবে, শ্রমজীবী মানুষকে লড়াই করতে হবে। এরই মধ্য দিয়ে সমাজের পরিবর্তন আসবে, নতুন সমাজ প্রতিষ্ঠিত হবে। নতুন সমাজে অর্থনৈতিক ভিতে পরিবর্তন আসবে। 5 নম্বর পয়েন্ট, নতুন যে সমাজ তৈরি হবে সেখানে বেশ সমাজের মূল ভিত্তি কি? অর্থ, বেসিস, ইকোনমি স্ট্রাকচার, এটা হলো সমাজের ভিত্তি। আর এই স্ট্রাকচারের উপরে গড়ে ওঠে ইমারত, উপরিতল, উপরিসৌধ, উপরিকাঠামো, ইংরাজিতে সুপার স্ট্রাকচার বলা হয়। এই উপরিতল, উপরিকাঠামো এগুলো কি? আইন ব্যবস্থা, রাজনীতি, ধর্ম, শিক্ষা, আদালত, বিচার ব্যবস্থা, আইন বিভাগ, শাসন বিভাগ, এগুলির সমষ্টি হচ্ছে তোমার উপরিতল। আর এগুলো নির্ভর করে হচ্ছে অর্থনীতির উপর, বেসিসের উপর, বুনিয়াদের উপর, স্ট্রাকচারের উপর নির্ভর করে। স্ট্রাকচার এ চেঞ্জ যখন হবে রেভলিউশনের ফলে, মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদে বলেছেন, স্ট্রাকচার চেঞ্জ হবে রেভলিউশনের ফলে, ক্লাস স্ট্রাগলের ফলে। আর স্ট্রাকচারের চেঞ্জ হলে নতুন একটা স্ট্রাকচার তৈরি হবে, নতুন অর্থনৈতিক সামাজিক কাঠামো তৈরি হবে, এবং সেই স্ট্রাকচারের যে অর্থ ব্যবস্থা, বেসিস অফ সোসাইটি, এটা কিন্তু নতুন একটা রূপ নেবে। আর শাসন ক্ষমতায় যারা আসবে, উপরিকাঠামো যাতে থাকে হলো শাসক শ্রেণী, শাসক তারা কিন্তু উপরিকাঠামো, উপরিসৌধে থাকে, তারা নির্ভর করে থাকে অর্থনীতির উপরে। হ্যাঁ, তাই ভিতে যদি দ্বন্দ্ব থাকে, ভিতে যদি গলতি থাকে, তাহলে তো 5 তলা 7 তলা বাড়ি হেলে পড়বেই। ভিতটা কোথায় আছে
সেটা তো বিবেচনার দরকার। মার্কস তাই বলছেন যে সমাজের ভিত হচ্ছে আসল। এই ভিত যদি মজবুত হয় তাহলে সব কিছু, রাজনীতি, ইতিহাস, দর্শন, শিক্ষা, সংস্কৃতি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, পরিবারের সঙ্গে পরিবারের সম্পর্ক, সব কিছু ঠিক থাকবে। আর ভিতে যদি দ্বন্দ্ব থাকে, গলতি থাকে, তাহলে সব কিছুতেই গলতি থাকবে। সুতরাং নতুন যে সমাজ হবে সেখানে নতুন ভিত তৈরি হবে, নতুন স্ট্রাকচার তৈরি হবে, আর সেই নতুন স্ট্রাকচারের উপর নতুনভাবে রিলেশন গড়ে উঠবে, প্রোডাকশন রিলেশন তৈরি হবে নতুন। আর নতুন শাসক শ্রেণী আসবে, পুরাতন শাসক শ্রেণীর তুলনায় নতুন শাসক শ্রেণী প্রগতিশীল হবে, উন্নত হবে। শোষিত বঞ্চিত মানুষ তারা শাসন ক্ষমতায় যাবে। শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে, লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম শুনতে ভালো লাগে, মিলিটারি গভর্নমেন্ট শুনতে খারাপ লাগে, ফ্যাসিবাদী গভর্নমেন্ট শুনতে খারাপ লাগে, নাৎসিবাদী গভর্নমেন্ট শুনতে খারাপ লাগে। এইসব এ টিম আর বি টিম আর সি টিম, এইটুকু পার্থক্য। তাই ফান্ডামেন্টাল চেঞ্জ কখনই ক্যাপিটালিজমে বিদ্যমান উৎপাদন ব্যবস্থাকে বজায় রেখে কখনই শোষিত বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষা করা যায় না। আর রাষ্ট্রের যে স্বাতন্ত্র তত্ত্ব সেটা কিন্তু এই শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাতে প্রোডাকশন অর্থাৎ ব্যক্তি মালিকানাকে বজায় রেখে সেখানে কিন্তু সম্ভব নয়। তাই নতুন সমাজ, নতুন প্রোডাকশন ফোর্স বিকশিত হয়, পুরাতনের জায়গায় নতুন আসবে, সেই নতুন আবার পুরাতন হয়ে যাবে। সিনথেসিস, সমন্বয়, সমাজ ডাইনামিক, কখনোই চূড়ান্ত বলে কিছু হয় না। মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন। কেউ যদি মনে করেন যে এটার মৌলিক পরিবর্তন হবে না, তাহলে ভুল কথা, তারা সায়েন্সকে অস্বীকার করেন। মার্কস বা তাদের সায়েন্টিফিক ব্যাখ্যা, সমাজ আসবেই। তাহলে অতীতের দাস সমাজের কেন পরিবর্তন হলো? অতীতের সামন্ততান্ত্রিক সমাজের কেন পরিবর্তন হলো? হ্যাঁ, সেগুলো আছে, কিন্তু অন্যভাবে আছে। আজকে কৃতদাস ব্যবস্থা নেই, আজকে ভূমিদাস ব্যবস্থা নেই, অন্যভাবে কিন্তু একটু একটু করে আছে। কিন্তু পরিবর্তন তো এসছে না, পরিবর্তন তো এসছে না। যারা শোষিত বঞ্চিত তাদের উপর অত্যাচার, শোষণ, এই যে ধরনটা তো চেঞ্জ হয়েছে। আগে লেবার ইন্টেন্সিভ মেথডে লেবাররা শোষিত বঞ্চিত হতো, লেবার ছাঁটাই হতো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিশ্বায়নের যুগে খোলা বাজার অর্থনীতির যুগে আজকে ইঞ্জিনিয়ার শোষিত বঞ্চিত হচ্ছে, এবং যে ম্যানেজমেন্টে যারা থাকছে তারা শোষিত বঞ্চিত হচ্ছে। রাত দিন খেটে তাদের আর্থিক অবস্থা খুবই কঠিন, তাদের লড়াই করতে হচ্ছে। গভর্নমেন্ট মুষ্টিমেয় ব্যক্তির সাথে মিনিমাল স্টেটের আদর্শকে গ্রহণ করেছে। এটা কখনোই চলতে পারে না। এটা বিশ্বায়ন প্রক্রিয়া কখনোই চলতে পারে না। বিশ্বায়ন প্রক্রিয়া এটা হাইস্ট একটা সিস্টেম নয়। পুঁজিবাদ তার স্বার্থে নতুন একটা রূপ দিয়ে পুঁজিবাদকে আরও দীর্ঘস্থায়ী করবার জন্য এটাকে তৈরি করেছে। তাই মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের যে তত্ত্ব, সমাজ বিকাশের যে তত্ত্ব, সমাজের বিভিন্ন ধরনের আমি আলোচনা করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম। ঐতিহাসিক বস্তুবাদের যে বিষয়গুলো আমি আগে একটা ভিডিও দিয়েছি 3টি পয়েন্টে, আর আজকে আমি তোমার 5টা পয়েন্ট দিলাম। তাহলে মোট 8টা পয়েন্টের উপর ঐতিহাসিক বস্তুবাদের বিষয়গুলি তোমরা দেখবে। এই বলে আজকে আমি আলোচনা শেষ করলাম।